আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। অনার্স চতুর্থ বর্ষ খাতায় লেখার নিয়ম। স্পেশালি চতুর্থ বর্ষকে মেনশন করে দেওয়ার কারণ হচ্ছে চতুর্থ বর্ষের খাতাগুলো একটু আলাদাভাবে দেখা হয়। আপনাদের জন্য নিয়ম কিছুটা ডিফারেন্ট। সো আমার কাছে ফিনান্স ডিপার্টমেন্টের একটা বই রয়েছে। আমি প্রথম নিয়ম আপনাদের বলছি, অবশ্যই আপনারা ধারাবাহিকতা মেনটেন করবেন, কারণ চতুর্থ বর্ষে সবথেকে বেশি ফেলের সংখ্যা। ধারাবাহিকতাটা কি বিষয় এটা পরে আলোচনা করছি, আগে আমি আপনাদের কিছু প্রমাণ দেখাই দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এটা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্ট। এখানে বলা আছে যে একদম প্রশ্নের শুরুতে হেডলাইনে এখানে বলা আছে যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। এটা ফিনান্স ডিপার্টমেন্ট। এরপরে এটা হচ্ছে বাজারজাতকরণ নীতিমালা মার্কেটিং ডিপার্টমেন্ট। মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্নের উপরেও লেখা আছে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। আচ্ছা, এরপরে এখানে আছে হিসাব বিজ্ঞান বিভাগ। এখানেও লেখা আছে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। কোথায়? এখানে দেখেন। এরপরে হচ্ছে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। আপনাদেরও লেখা আছে কি যে একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। সো আচ্ছা যাক, এগুলো তো আপনারা আপনাদের প্রশ্নগুলো দেখলেই বুঝতে পারবেন। সো আপনাদের অনার্স চতুর্থ বর্ষের অনার্স পরীক্ষার খাতায় লেখার নিয়মের মধ্যে ফার্স্ট নিয়ম হচ্ছে অবশ্যই আপনাদেরকে ধারাবাহিকতা বজায় রাখতে হবে প্রতিটি বিভাগের ভিতরে। এখন আপনার যদি মনে হয় আপনি গ বিভাগ দিয়ে প্রশ্নের অ্যান্সার করা শুরু করবেন, ইউ ক্যান ডু ইট, আপনি করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে ক বিভাগের ভিতরে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো আপনাকে ধারাবাহিকভাবে মেনটেন করতে হবে। যদি আপনি মনে করেন যে আপনি ক বিভাগ দিয়ে শুরু করবেন, করেন। ক বিভাগের পর গ বিভাগ লিখে খ বিভাগ লেখা যাবে, কোনো সমস্যা নাই। অথবা খ বিভাগ লিখে ক বিভাগ লিখে গ বিভাগ লিখবে, অর্থাৎ বিভাগগুলো ওলটপালট করা যাবে। তবে একটা বিভাগের প্রশ্ন লিখতে লিখতে আরেকটা বিভাগে ঢুকে যাওয়া যাবে না। অর্থাৎ ক বিভাগের কয়েকটা প্রশ্ন লিখলেন, লিখে খ বিভাগের কয়েকটা লিখে গ বিভাগ লিখলেন, আবার ক বিভাগ শুরু করলেন না, এমনটা হবে না। আপনি ক বিভাগের যতগুলো প্রশ্ন অ্যান্সার করবেন একবারেই অ্যান্সার করে দিবেন। খ বিভাগের যতগুলো প্রশ্ন অ্যান্সার করবেন একবারে করে দিবেন, গ বিভাগের যতগুলো প্রশ্ন অ্যান্সার করবেন একবারে করে দিবেন, এবং ধারাবাহিকতা বজায় রাখবেন। দেখছেন না, দুই রকম করে কথা বলছি কিন্তু। একটা হচ্ছে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, আরেকটা কথা হচ্ছে কি একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। তো দুইটা কথার মানেই হচ্ছে একই রকম। আমার কাছে 17টা ডিপার্টমেন্টের প্রশ্নপত্র আছে, সবগুলোতেই এই সেম কথা লেখা যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে, অথবা একই বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিকভাবে লিখতে হবে। অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের জন্য স্পেশালি আপনাদের ইনস্ট্রাকশন হচ্ছে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর আপনারা ধারাবাহিকভাবে লিখবেন। অর্থাৎ যেই বিভাগটা লেখা শুরু করবেন ওই বিভাগের উপর থেকে নিচে আসবেন। মনে করেন ক বিভাগ লেখা শুরু করছেন, 2 এর পর 5 লিখছেন, 7, 8, 11 লিখছেন, এভাবে সিরিয়াল করে লিখছেন। হ্যাঁ, 2 এর পর 3 না লিখলেও চলবে, 2 এর পর 4 লিখলে ধারাবাহিকতা হবে। কিন্তু 2 এর পর 4 লিখে 3 লিখতে গেলেই আপনাকে আপনার ধারাবাহিকতাটা থাকলো না। তো অবশ্যই অনার্স পরীক্ষায় খাতায় লেখার নিয়মের মধ্যে চতুর্থ বর্ষের জন্য মাস্ট বি ধারাবাহিকতা বজায় রাখবেন। কেন? ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে আপনাদের খাতা কিন্তু নরম করে কাটা হয়, কিন্তু ফোর্থ ইয়ারের খাতাগুলো খুব স্ট্রিক্টলি কাটা হয়। কেন বলেন তো? কারণ ফোর্থ ইয়ারের প্রশ্নগুলো খুব ভালো করে ডেকোরেট করা হয়, অ্যান্সারগুলোকে খুব মনোযোগ দিয়ে দেখা হয়, এবং সবচেয়ে বেশি ফেলের সংখ্যা ফোর্থ ইয়ারের শিক্ষার্থীদের। কারণ বলেন তো, যে আপনারা বর্তমানে যারা ফোর্থ ইয়ার আছেন আর আগের ব্যাচের শিক্ষার্থীদের অবস্থা দেখেন। ফোর্থ ইয়ারে সবচেয়ে বেশি ফেল। কেন ফেল? যদি ফোর্থ ইয়ারের প্রশ্নগুলো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারের মতো ফোর্থ ইয়ারের খাতাগুলো কাটা হতো, তাহলে কিন্তু এত ফেল করতো না। এত ফেল করার কারণ হচ্ছে এখানে নিয়মগুলোকে বেশি স্ট্রিক্টলি দেখা হয়। এমন না যে আপনার রেজাল্ট ফেল আসবে, ফেল নাও আসতে পারে, কিন্তু রেজাল্ট কমে যাবে। যে পাস ফেল নিয়ে যার টানাটানি তার ফেল আসবে, যার রেজাল্ট একটু ভালো হওয়ার কথা তার ন্যূনতম পাস হবে, এইভাবে রেজাল্টটা কমে যাবে। অর্থাৎ অনার্স চতুর্থ বর্ষের খাতায় লেখার নিয়মের মধ্যে প্রথম নিয়ম হচ্ছে আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। নাম্বার 2, প্রাসঙ্গিকতা বজায় রাখবেন। প্রাসঙ্গিকতাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অনার্স ফোর্থ ইয়ারের ক্ষেত্রে স্পেশালি। সব ইয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য, তবে ফোর্থ ইয়ারের ক্ষেত্রে প্রাসঙ্গিকতা মাস্ট বি আপনাকে নলেজে রাখতে হবে। প্রাসঙ্গিক মানে হচ্ছে যেই প্রশ্নটা করা হয়েছে আপনি ওই প্রশ্নটারই অ্যান্সার করছেন, অন্য প্রশ্নের অ্যান্সার করেননি। এখন আপনি বলতে পারেন, স্যার যেই প্রশ্নটা অ্যান্সার করছি আমি তো ওইটারই অ্যান্সার করবো, আর অন্য প্রশ্নের অ্যান্সার কেন করবো? দেখেন, এমনটা যারা শিক্ষার্থী যারা খাতায় লেখে তাদের মনে হয়, কিন্তু যারা শিক্ষক যারা খাতা কাটে তাদের কাছে মনে হয় না। আপনি আপনার যে কোনো একটা পরীক্ষা বাসায় লিখে লিখে অ্যান্সার করবেন, লেখার পর 2 দিন পর ওই মানে পরীক্ষাটা নিজেই চেক করে দেখবেন যে প্রশ্নে কি চাইছিল আর আপনি কি লিখছেন, মিল হয় না। প্রশ্ন আর উত্তরের সাথে 100% মিল হয় না। যদি প্রশ্ন আর উত্তরের মাঝে 100% মিল না হয় তাহলে নাম্বার কম পাবেন, বিশেষ করে ফোর্থ ইয়ারে নাম্বার কম পাবেন।
সো অনার্স পরীক্ষায় চতুর্থ বর্ষের খাতা লেখার নিয়মের মধ্যে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে অবশ্যই আপনাকে প্রাসঙ্গিকতা মেনটেন করতে হবে বা প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে। নাম্বার 2, যাদের ভালো রেজাল্ট প্রয়োজন, যাদের শুধু পাস প্রয়োজন, তাদের এই ভিডিওটা দেখার দরকার নাই, কারণ এমনি যেমনি লিখে দিলে আপনি পাস হয়ে যাবেন। কিন্তু যাদের ফার্স্ট ক্লাস বা A+ টাইপের বা ভালো রেজাল্ট প্রয়োজন, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা। 3 নাম্বার কোয়ালিটি হচ্ছে হাতের লেখা। দেখেন, হাতের লেখাটা খুব গুরুত্বপূর্ণ নয়, তবে হাতের লেখাটা অতটাও অগুরুত্বপূর্ণ না। আপনাকে মিনিমাম এতটুকু ভাবে লিখতে হবে যেন আপনার হাতের লেখাটা সবলীল ভাবে না আটকে অন্য কেউ পড়তে পারে। এখন আপনার হাতের লেখা ঠিক আছে না নাই, এটা কেমনে বুঝবেন? এটা বোঝার দুইটা কোয়ালিটি। আপনি 5 পৃষ্ঠা একটানা লিখবেন, লিখে আমাকে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, দেখেন, এবং আমাকে লিখে পাঠান, স্যার দেখেন তো আমার হাতের লেখাগুলো ঠিক আছে কিনা। তো আমি দেখে আপনাদের সাথে সাথে রিপ্লাই দিয়ে দিলাম। অথবা আপনি 4-5 পৃষ্ঠা লিখে আপনার কোনো বন্ধু, রিলেটিভস, পরিচিতজন, স্যার বা যে কাউকে, আপনার ছোট ভাইকে পড়তে দেন। তারা যদি স্বাভাবিকভাবে আপনার হাতের লেখা পড়তে পারে, তার মানে আপনার হাতের লেখা ঠিক আছে। এটা হচ্ছে সবচেয়ে মিনিমাম কোয়ালিটি। আর আপনার হাতের লেখা যদি ভালো হয়, তাহলে অবশ্যই এটা আপনার জন্য বেনিফিশিয়াল। তাহলে নাম্বার 3 গেল। নাম্বার 1-এ কি? নাম্বার 1 অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখবেন। নাম্বার 2 প্রাসঙ্গিকতা মাস্ট বি মেনটেন করবেন। হাতের লেখা মিনিমাম কোয়ালিটির হতেই হবে, না হলে অনার্স পরীক্ষায় ভালো রেজাল্ট হবে না। আচ্ছা, নাম্বার 4, এই জায়গা হচ্ছে উত্তরের লেন্থ সমান রাখবেন। মনে করেন যে ক বিভাগটা তো 2-3 পৃষ্ঠা লাগবেই, এটা কোনো সমস্যা নয়। খ বিভাগটা মনে করেন 4 নাম্বারের জন্য 2 পেজ লিখতে পারেন, আমি নিজেও 2 পেজ লিখছি এবং ভালো নাম্বার পাইছি। আপনারা 2 পেজ করে লিখতে পারেন বা 3 পেজ লিখতে পারেন, পেজ, ঠিক আছে? আচ্ছা, তো এখন একটা প্রশ্নের আনসার 2 পেজ করছেন, আরেকটা প্রশ্নের আনসার 3 পেজ করছেন, আরেকটা প্রশ্নের আনসার 4 পেজ করছেন, আরেকটা প্রশ্নের আনসার 1 পেজ করছেন। এমনি করলে কিন্তু নাম্বার কমে যায়। আপনারা প্রতিটা প্রশ্নের অ্যান্সার সমান লেন্থে রাখার চেষ্টা করবেন। অর্থাৎ আপনি যদি চান 2.5 পেজ করে লিখবেন, তাহলে খ বিভাগের প্রত্যেকটা প্রশ্নের অ্যান্সার 2.5 পেজ করে লেখেন। হ্যাঁ, যদি 2.5 পেজ না লাগে, তাহলে পৃষ্ঠা একটু ফাঁকা রেখে দেন, PTO লিখে দেন, হয়ে গেল, ঠিক আছে? আর আপনি যদি চান 3 পেজ করে লিখতে, তাহলে লিখতে পারেন। তবে আমার মনে হয় যে 3 পেজ করে লিখতে গেলে অনেক টাফ হয়, এতটা লিখে মানে এত সহজে কভার করা যায় না। অনেকেই পারে, তবে বেশিরভাগ শিক্ষার্থী পারে না। আপনাদের জন্য এবং আমার নিজের জন্য সেফ জোন হচ্ছে 2 পেজ 4 নম্বরের জন্য। আর গ বিভাগের জন্য যে 10 নম্বর আছে, ওইখানেও আপনি 4 পেজ লিখবেন। 10 নম্বরের জন্য 4 পেজ যদি ভালো করে সুন্দর করে গুছাই লিখতে পারেন, তাহলে আপনার এখান থেকেই যদি কোয়ালিটিফুল লেখা লিখতে পারেন, তাহলে 8-9 নাম্বার তো ইজিলি পেয়ে যাবেন। হ্যাঁ, আর যদি 2টা প্রশ্ন থাকে, 10 নম্বরের 2টা প্রশ্ন, 5 নম্বরের জন্য 2 পেজ করে লিখতে পারেন, সুন্দর করে লিখবেন। তাহলে নাম্বার 1-এ আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে, নাম্বার 2 প্রাসঙ্গিকতা বজায় রাখতে হবে, নাম্বার 3 মিনিমাম হাতের লেখা, এবং নাম্বার 4 উত্তরের লেন্থ সমান রাখতে হবে, এবং নাম্বার 5 হচ্ছে উপস্থাপন কৌশল। উপস্থাপন কৌশলটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে, এবং উপস্থাপন কৌশলটা এমন ভাবে করতে হবে যেন অ্যাট্রাকটিভ হয়। অনেকেই এইটা পারে না, বা অনেকেই পারলেও করে না। এটা মাস্ট বি করবেন, এতে নাম্বার অনেক বেড়ে যাবে। এবং হাতের লেখার যে আপনার মানে লেখাগুলো, এগুলো দেখতে খাতাটা শোভনীয় হবে। উপস্থাপন কৌশলটা কি? একদম অ্যাজ ইউজুয়াল শর্টকাট কৌশল হচ্ছে ভূমিকা উপসংহার দিয়ে আপনি প্রশ্ন শুরু করবেন, শেষ করবেন। ভূমিকা, বর্ণনা, উপসংহার। বর্ণনার ভিতর যদি প্রকারভেদ থাকে, তাহলে প্রকারভেদ দিয়ে দিলেন, অর্থাৎ ভূমিকা দিলেন, তারপরে কয়েকটা বুলেট পয়েন্টস দিলেন, অথবা নাম্বারিং করলেন, অথবা গ্রাফ, চার্ট, টেবিল ইউজ করলেন, তারপরে ওটার ব্যাখ্যা দিলেন, তারপর সবশেষে উপসংহার দিয়ে শেষ করলেন। এমন করে যদি অ্যান্সার করেন, তাহলে নাম্বার অনেক বেড়ে যাবে বা বেশি হবে। যারা ভালো নাম্বার চান, তাদের জন্য এই বিষয়টা মাস্ট বি ম্যান্ডেটরি। এবং নাম্বার 6, এটা সব শেষে, অনার্স পরীক্ষায় খাতায় লেখার নিয়মের পূর্বে অনার্স পরীক্ষার হলে কখন উপস্থিত হবেন? অনার্স পরীক্ষা শুরু হওয়ার কমসে কম 20 মিনিট পূর্বে হলে পৌঁছাবেন, এবং কোনো কথাবার্তা না বলে আপনার সিটে বসবেন, এবং সিটটা ঠিক আছে কিনা, সিটটা ময়লা আছে কিনা, সিটটা নড়ে কিনা, এটাও আপনি একটু দেখবেন। যদি সিটটা নড়ে বা ময়লা হয়, তাহলে এটা পরিষ্কার করে ঠিক করবেন। হ্যাঁ, আর অন্তত পরীক্ষার 20 মিনিট আগে কথা যত সম্ভব কম বলার চেষ্টা করবেন, কারণ এই সময় যদি আপনি বেশি কথা বলেন, আপনার পরীক্ষার লেখার সময় এটা ইফেক্ট পড়বে আর কি। হ্যাঁ, আর নাম্বার 7, এটা আমি আমার পার্সোনালি আপনাদের বলছি, যদি অনার্স পরীক্ষার মাঝখানে নামাজের সময় চলে আসে, সো আমি আপনাদের রিকোয়েস্ট করছি, যারা বিশেষ করে মুসলমান আছেন, আপনারা নামাজ পড়ে নেবেন, অন্তত ফরজ সালাতটা আদায় করে নেবেন। দেখেন, আমি আমার ডিপার্টমেন্টে পরীক্ষা দেওয়ার পূর্বে বা পরীক্ষার শুরু হয়েছে ঠিক ওই সময়ে আমার নামাজের সময় আসছিল, আমি নামাজ পড়ছি, এবং আমি সব শিক্ষার্থীদের তুলনায় কম সময় অ্যান্সার করছি। অর্থাৎ 10-15 মিনিট আমার নামাজ আদায় করতে লাগে গেছে। আমি অজু তো আগে থেকেই ছিলাম, যাইতে, নামাজ পড়তে আর আসতে 10 মিনিটের মতো অ্যাপ্রক্সিমেটলি লাগছে। সো আপনার 4 ঘন্টা থেকে 10টা মিনিট সময় উপরওয়ালাকে দেন, উনি আপনাকে সময় দিলে আপনার রেজাল্ট অনেক ভালো হবে। তার এক্সাম্পল আমি নিজেই, কারণ পরীক্ষার হলে আমি সবচেয়ে কম সময়ে লিখছি, এবং
আমার ডিপার্টমেন্টে এবং আমাদের পুরো জেলা পর্যায়ে আমি সবচেয়ে ভালো রেজাল্ট করছি। ইনশাল্লাহ আপনাদেরও রেজাল্ট ভালো হবে। আপনারা উপরওয়ালার উপর আস্থা রাখেন এবং ভালো করে প্রিপারেশন নেন। শুধু দোয়া করলে যদি রেজাল্ট ভালো হইতো তাহলে আর কেউ পড়াশোনা করতো না। পড়াশোনার পাশাপাশি দোয়া করবেন, চেষ্টা করবেন, নামাজ কালাম ঠিক মতো করেন, ইনশাল্লাহ রেজাল্ট ভালো হবে। আর আপনাদের অনার্সের রেজাল্টটার উপর আপনার ফিউচারটা অনেক বেশি ডিপেন্ডেন্ট। কারণ আমি অ্যাকচুয়ালি বলি যে পরীক্ষার সার্টিফিকেটটা আপনার জন্য মূল্যবান না, কারো জন্যই মূল্যবান না, কিন্তু পরীক্ষার সার্টিফিকেটটাকে আপনার সোসাইটি মূল্য দেয়। এজন্যই আপনাকে সার্টিফিকেট অর্জন করতে হবে। আর আপনার সার্টিফিকেট শুধুমাত্র চাকরিদাতাদের সাথে কথা বলার যোগ্যতা বহন করে। বাকি আপনি চাকরি পাবেন কি পাবেন না এটা আপনার নিজের কোয়ালিটির উপর নির্ভর করবে। এটা আমি পার্সোনালি মনে করি, বিশ্বাস করি, এবং এটাই আমার পার্সোনাল একটা ফিলোসফি। সার্টিফিকেট শুধুমাত্র চাকরিদাতাদের সাথে কথা বলার জন্য আপনাকে নিয়ে যাইতে পারে, এতটুকুই। আপনি চাকরি পাবেন কি পাবেন না এটা আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে। সো সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের সাথে থাকুন। আশা করা যায় যে কয়েকটা পয়েন্ট আপনাদের বললাম এগুলো আপনারা ভালো করে মনোযোগ দিয়ে ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের রেজাল্ট ভালো হবে। তো ধন্যবাদ সকলকে, খোদা হাফেজ। আজকে পর্যন্ত আপনাদের কোনো বিষয় জানার প্রয়োজন হলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমরা আপনাদের সবগুলো কমেন্ট পড়ে দেখছি এবং সবগুলো প্রশ্নেরই অ্যান্সার দিয়ে দিচ্ছি। ধন্যবাদ সকলকেই, খোদা হাফেজ। আরেকটা বিষয়, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফিন্যান্স, মার্কেটিং, এই 4টা ডিপার্টমেন্টের যে অঙ্ক সাবজেক্টগুলো রয়েছে এগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি। আপনারা যদি কেউ চান তাহলে আমাদের কাছে প্রাইভেট পড়তে পারেন, একদমই নামমাত্র ফি দিয়ে। অনলাইনে প্রাইভেট গ্রুপে অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাস পেয়ে যাবেন, ধারাবাহিক লাইভ ক্লাসও পেয়ে যাবেন, প্রশ্নের জন্য পিডিএফ পাবেন, উত্তরের জন্য পিডিএফ নাই, আর দেওয়ার প্রয়োজনও নাই। আমাদের ক্লাসগুলো করলে আপনারা সুন্দর মতন প্রিপারেশন নিয়ে নিতে পারবেন। এখান থেকে শুধু পাস, ফার্স্ট ক্লাস, এ প্লাস, যে কোনো টাইপের প্রিপারেশন নিতে পারবেন। সো আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন তাহলে আমাদের কাছে অনলাইনে পড়তে পারেন, আমরা আপনাদের সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নেওয়াই দেব। ধন্যবাদ সকলকেই, খোদা হাফেজ।